আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। এনবিআর কর্মকর্তা কর্মচারীদের শাটডাউন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা, জুলাইয়ের আগেই চেয়ারম্যানের পদত্যাগে আলটিমেটাম। ইসলামকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে ইসলামী আন্দোলনের আহ্বান, মহাসমাবেশ থেকে অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষতা বজায় রাখার তাগিদ। সঙ্গীতজ্ঞ ফেরদৌসী রহমানের জন্মদিনে চ্যানেল আয়ে তারকা কথনের বিশেষ আয়োজন, গান গল্প আড্ডায় তুলে ধরলেন সঙ্গীত জীবনের নানা দিক। এবং কলম্বো টেস্টে বাংলাদেশের বিপক্ষে ইনিংস ব্যবধানে শ্রীলঙ্কার জয়, টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন নাজমুল হোসেন শান্ত। Primacy inbuilt. German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। জুলাইয়ের আগে এনবিআর চেয়ারম্যানকে পদত্যাগ করার সময় বেঁধে দিয়েছে আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীদের প্ল্যাটফর্ম এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। চেয়ারম্যান পদত্যাগ না করা পর্যন্ত কোনো আলোচনা নয় বলেও জানিয়েছেন আন্দোলনরতরা। ট্যাক্স, কাস্টমস ও ভ্যাটের সব দপ্তরে কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচিও চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। শহীদুল্লাহ রাজু জানাচ্ছেন। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খানের অপসারণ, এনবিআর বিলুপ্তি রোধ ও টেকসই রাজস্ব ব্যবস্থার দাবিতে সারা দেশ থেকে আসা কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি। সকালে রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনের মূল ফটক বন্ধ করে দিয়ে ভেতরে অবস্থান নেয় পুলিশ, র্যাব, কোস্টগার্ড সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে ফটকের বাইরে ও রাস্তার একাংশে অবস্থান নেন আন্দোলনকারীরা। রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শক কমিটির সুপারিশ জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করা ও অংশীজনের মতামত নিয়ে রাজস্ব ব্যবস্থা সংস্কার সহ বিভিন্ন দাবি তুলে ধরেন আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীরা। টেকসই একটা জাতীয় রাজস্ব বোর্ড যেন হয়, সকল অংশীজনকে সাথে নিয়ে আমরা যেন এই অর্ডিন্যান্স সংশোধন করতে পারি, সেই বিষয়ে আপনাদের সহযোগিতা চাই, সরকারের সহযোগিতা চাই। সেজন্য আমাদের এই আন্দোলন। সংকট নিরসনে অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনা ও প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ দাবি করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। ষড়যন্ত্রকারী, ব্যর্থ, অযোগ্য এনবিআর চেয়ারম্যানের অপসারণ ব্যতীত কোন ধরনের আলোচনার পথ খুলবে না। ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন যথারীতি চলবে। এনবিআর অভিমুখে শান্তিপূর্ণ মার্চ টু এনবিআর কর্মসূচিও যথারীতি পালিত হবে। মে মাসে এনবিআর বিলুপ্ত করে রাজস্ব ব্যবস্থাপনা ও রাজস্ব নীতি নামে দুটি আলাদা বিভাগ করে অধ্যাদেশ জারি করে সরকার। তা বাতিলের দাবিতে আন্দোলনে নামেন এনবিআর-এর কর্মীরা। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে ঘিরে চলমান সংকট সমাধানে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চেয়েছেন ব্যবসায়ী নেতারা। সংবাদ সম্মেলনে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনের নেতারা বলেছেন, অর্থনীতি এবং দেশ বাঁচাতে আর কোনো সময়ক্ষেপণ গ্রহণযোগ্য নয়। এনবিআর কর্মকর্তাদের যৌক্তিক দাবিগুলো পূরণে আন্দোলনরতদের সঙ্গে বৈঠক করে ব্যবসা বাণিজ্য স্বাভাবিক না করলে দেশ ধ্বংসের দিকে চলে যাবে বলে সাবধান করেন তারা। রিজভী নেওয়াজ জানাচ্ছেন। গত 12 মে থেকে জাতীয় রাজস্ব বোর্ডে টানা আন্দোলন কর্মসূচি চলছে। এনবিআর বিলুপ্ত করে অধ্যাদেশের মাধ্যমে নীতি প্রণয়ন এবং বাস্তবায়ন নামে দুটি আলাদা বিভাগ তৈরির উদ্যোগ থেকে কর্মকর্তা কর্মচারীদের ক্ষোভ শেষ পর্যন্ত এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে পরিণত হয়েছে। কলম বিরতি থেকে শুরু করে কমপ্লিট শাটডাউনের মতো কর্মসূচিতে রাজস্ব সেবা, কর আদায়, আমদানি রপ্তানি কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিষয়টি নিয়ে চরম উদ্বেগে ব্যবসায়ীরা। এটা অ্যাকচুয়ালি ক্ষমতার একটা বন্টন নিয়ে ঝগড়া হচ্ছে, টাকা পয়সার বন্টন নিয়ে ঝগড়া হচ্ছে। মাঝপথে আমরা হচ্ছে বিপদগ্রস্ত। এরা সারা জীবন আমাদেরকে জ্বালাইছে, এখন সরকারকে জ্বালাইতেছে। মার্কেট উইল নট ওয়েট ফর বাংলাদেশ। আমরা কি সিগন্যাল দিচ্ছি যে একটা দেশে পুরো কাস্টমস বন্ধ হয়ে যেতে পারে? আমার জানা মতে পৃথিবীতে অন্য কোনো দেশে এরকম উদাহরণ নাই যুদ্ধ ছাড়া। এইটা হতে পারে না। এটা একটা বড় বিপর্যয় আমাদের জন্য। যদি প্রয়োজন হয়
ওরা যদি মনে করে ব্যবসায়ীরা উদ্যোগ নিতে পারে ওদের এই ব্রিজিংয়ের জন্য, উই ক্যান ডু সো, কিন্তু তার আগে যেটা করা উচিত যে কাজ কেন বন্ধ করবে। এটা আমাদের অস্তিত্বের প্রশ্ন, কেউ এখানে যুদ্ধ ঘোষণা করে নাই। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই সমস্যার সমাধান, এবং আমরাও কারো বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে এখানে আসি নাই। সরকার গুরুত্ব বুঝছে, কিন্তু যতটুকু বুঝার উচিত ততটুকু বুঝছেন না। এই জন্য বলছি যে মঙ্গলবারে মিটিং করার জন্য ডাকছেন, সরকারের উচিত আজকেই মিটিংয়ের জন্য ডাকা। গণ অভ্যুত্থানে সরকার কেন ব্যবসায়ীদের সঙ্গে পরামর্শ কমিয়ে দিল তা নিয়েও ক্ষোভ আছে তাদের। যারা আমাদের সমস্যা তার সাথে যদি কথা না বলা, আমি যদি সাইড লাইনে কথা বললে তো কোনো কাজ হবে না। আমরা সবাই বুঝি কাজকর্ম পেন ডাউন করা যাবে না, সর্বাত্মক কর্মবিরতি করা যাবে না। আন্দোলনরত কর্মকর্তা কর্মচারী এবং সরকার দুপক্ষকেই দেশের স্বার্থ প্রাধান্য দেওয়ার আহ্বান জানান ব্যবসায়ী নেতারা। আরো বিপদগ্রস্ত হবে। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম বলেছেন, ইসলামপন্থীদের ঐক্যের ব্যাপারে গণ আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। রাজধানীতে মহাসমাবেশে তিনি আরও বলেন, ঐক্যবদ্ধ থাকলে এদেশে ইসলামী শক্তিই হবে প্রধান শক্তি। অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। মৌলিক সংস্কার, গণহত্যার বিচার ও সংখ্যানুপাতিক পদ্ধতি ছাড়া নির্বাচন হলে জনগণ মানবে না বলেও মন্তব্য করেন তারা। আক্তার হোসেন জানাচ্ছেন। সংস্কার, বিচার ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ। সকাল থেকেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় উদ্যান। ঐতিহাসিক এই সমাবেশে সংহতি জানায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপি, গণ অধিকার পরিষদ, এবি পার্টি, ইসলামী ঐক্যজোট ও খেলাফত মজলিস সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। নতুন বাংলাদেশ বিনির্মাণে ঐতিহাসিক জাতীয় ঐক্যের সূচনা হয়েছে বলেও মন্তব্য করেন নেতারা। আমাদের কোনো বিভেদ নাই, কি বলেন, বিভেদ আছে? আসুন ঐক্যবদ্ধ হোক, আগামীর বাংলাদেশ যেন শৃঙ্খলার শান্তির বাংলাদেশ হয়। এই বাংলাদেশ নতুন ব্যবস্থায় পরিচালিত হবে। নতুন বাংলাদেশে কোনো দুর্নীতিবাজ, কোনো চাঁদাবাজ, কোনো টেন্ডারবাজের জায়গা হবে না। জাতীয় ঐক্যবদ্ধ কমিশন কেন জানি দু একটি দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে। ভিন্নমত থাকা সত্ত্বেও একটি ঐতিহাসিক ঐক্যের যে পরিবেশ এবং সম্ভাবনা দেখা দিয়েছে, সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের আহ্বানে আজকের ঐতিহাসিক মঞ্চে যারা বসে আছেন তারাই হচ্ছে এই ঐক্যের মহাকাণ্ডারী। ইসলামকে বিজয়ী করার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ইসলামী আন্দোলনের শীর্ষ নেতারা। আজকে মঞ্চে যারা আছেন, যদি আমরা মুনাফিকি না করি, মুখের এবং কাজের কথা যদি একসাথে থাকেন, মুখের সাথে কাজের যদি মিল থাকেন, আমি লক্ষ জনতার সামনে কসম করে বলতে পারি, আগামীতে ক্ষমতা যাবে ইসলাম, ক্ষমতা যাবে ইসলাম। ইসলামের পক্ষে যে ক্ষেত্র তৈরি হয়েছে, এই ক্ষেত্রে যদি আমরা মাঠে ময়দানে সোচ্চার না থাকি, তাইলে এই দেশের ভিতরে মাঠের ভিতরে আগাছা জন্মাবে এবং ফ্যাসিস্টরা আমাদের বাংলাদেশকে কলুষিত করবে। নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণার পর এই ধরনের বড় গণজমায়েত মূলত নিজেদের শক্তি ও সামর্থ্য জানান দিচ্ছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ। আগামীতে ধর্মভিত্তিক ও দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলোর নির্বাচনে জোট হলে পাল্টে যেতে পারে ভোটের সমীকরণ। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে আক্তার হোসেন, চ্যানেল আই। শেখ হাসিনার সঙ্গে ৭১ টিভি সহ বিভিন্ন গণমাধ্যমে ফ্যাসিবাদের দালালদের বিচারে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের দাবি জানিয়েছেন এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। বলেছেন, আসন্ন নির্বাচনে এনসিপি সরকার গঠন করবে, এতে সন্দেহের অবকাশ নেই। তবে শাসক নয়, এনসিপি হবে জনগণের সেবক। এনামুল কবির রূপম জানাচ্ছেন। আন্তর্জাতিক এমএসএমই দিবস উপলক্ষে রাজধানীতে এক আলোচনা সভায় ৭১ টিভিতে সাক্ষাৎকার দেয়ায় দুঃখ প্রকাশ করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। ৭১ টিভি তো বেশ ফেসিবাদী মুজাম্মল বাবু থেকে যারা ছিল সবাই একটা কোলাবোরেটর ছিল, এবং আওয়ামী লীগের যে বিচার হওয়া উচিত, ৭১ টিভিতে যারা সংশ্লিষ্ট ওই সময় কলাকৌশলী ব্যক্তিবর্গ ছিল তাদেরও বিচার হওয়া উচিত। কিন্তু পরবর্তীতে আমি শুভেচ্ছা বক্তব্য দিয়েছি, যেহেতু টিভি চ্যানেলটা চলমান রয়েছে এবং অনেকে নতুন ম্যানেজমেন্ট এসেছে,
তো যারা নেটিজেনরা এটাতে দুঃখ পেয়েছেন, আমি সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং আমরা চাই যে মিডিয়া সেক্টর থেকে শুরু করে বিভিন্ন যারা ফেস্টিভ্যালের অংশ ছিল তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং এটা একটা স্বাধীন মিডিয়া কমিশন গঠনের মাধ্যমে বাংলাদেশ সরকার নির্বাচনের আগে উদ্যোগটা নিয়ে তাদের বিচার প্রক্রিয়া সম্পন্ন করবে। নির্বাচনের পর এনসিপির অবস্থান নিয়েও কথা বলেন মুখ্য সমন্বয়ক। আমরা পার্লামেন্টে যাব এবং সরকার গঠন করব, এটাতে বাংলাদেশের 18 কোটি মানুষ কোনো সন্দেহের কোনো অবতারণা রাখার প্রয়োজন নেই। আমরা তখন সরকারকে বলেছিলাম যে আমরা বাংলা মোটর যাব, তারা কর্ণপাত করে নাই। আমরা বলেছিলাম যে আমরা ফার্মগেট যাব, তারা বলতেছে না। এবং পরবর্তী বলছিলাম যে আমরা গণভবন যাব, তারপরেও তারা কর্ণপাত করে নাই। বাট আমরা যখন গণভবনে গিয়েছি, তারা হলো আপনারা দেখেছেন সচক্ষে সবাই প্লেনের ছবি তুলে হলো ভারতে পালিয়ে গিয়েছিল। ভবিষ্যতেও আমরা বলেছিলাম বাংলাদেশে একটা বুলেটের রেভলিউশন হয়েছে, আগামীতে হলো ব্যালটের রেভলিউশন হবে। এই তরুণ প্রজন্মকে সেই ব্যালটের রেভলিউশনে বাংলাদেশের কোনো শক্তি নাই যারা প্রতিহত করতে পারে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা বক্তব্য রাখেন। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। কিংবদন্তি সঙ্গীত শিল্পী ফেরদৌসী রহমানের জন্মদিন উপলক্ষে চ্যানেল আয়ে হয়ে গেল তারকা কথনের বিশেষ আয়োজন, যেখানে গানে, গল্পে, আড্ডায় গুণী শিল্পী তুলে ধরেছেন তার দীর্ঘ সঙ্গীত জীবনের নানা দিক। সুলতানা হিমু জানাচ্ছেন। সুরের মায়ায় প্রজন্ম থেকে প্রজন্মকে যিনি বেঁধেছেন সঙ্গীতের মূর্ছনায়, তিনি ফেরদৌসী রহমান। জন্মদিনে ফুলের শুভেচ্ছায় তাকে বরণ করে নিল চ্যানেল আই। অনুষ্ঠিত হলো চ্যানেল আইয়ের তারকা কথন অনুষ্ঠানের বিশেষ আয়োজন। বাংলাদেশ টেলিভিশনের ছোটদের গান শেখার অনুষ্ঠান এসো গান শিখি এখনও সঙ্গীত প্রেমীদের মনে খালামণি হয়ে রাজত্ব করছেন ফেরদৌসী রহমান। আয়োজনে তাই ছিল এসো গান শিখির জনপ্রিয় কার্টুন চরিত্র মিঠু মন্টি। তার কাছে গান শেখার গল্প তুলে ধরেন এই প্রজন্মের সঙ্গীত শিল্পী কণা। ছিল এসো গান শিখিতে অংশ নেয়া শিশুরাও। চ্যানেলের সাথে আপনি সবসময় ছিলেন। আমাদের যদি একেবারে ছোটবেলার কথা বলি, যে 60-এর দশকে আমরা তখন কতই বা বড় ছিলাম। সেই সময় থেকে আমাদের সঙ্গীতকে যে জায়গায় থেকে শুরু করেছিলেন আজকে যেখানে নিয়ে এসছেন, এবং আপনার হাত ধরে এদেশে যত শিল্পী তৈরি হয়েছে, এটা নিঃসন্দেহে বাংলা সঙ্গীতের জন্য একটা বড় গর্বের বিষয়। এমন আয়োজনে চ্যানেল আইয়ের প্রতি মুগ্ধতা প্রকাশ করেন ফেরদৌসী রহমান। যখন বলল চ্যানেল আই থেকে কথাটা, তখন কিন্তু আমি চট করে বলতে পারি আরে না বাদ দাও, আমি কোনোখানে যাইতেই না, এটা কিন্তু বলতে পারিনি, সত্যি কথা। এবং মনে হলো আচ্ছা সেটা তো আমার বাড়ি। সবার ভালোবাসা আমি গ্রহণ করছি, যারা ভালোবেসে চ্যানেল আইকে দেখে, সবাইকে ইন্সপায়ার করে যে একটা নেশা চ্যানেল আইয়ের, এটা আমরা সবসময় স্মরণ করব। এবং আমাকে আপনারা ডেকে যে যতটুকু সম্মান দেখালেন বা ভালোবাসা জানালেন, এটা আমার জন্য একটা বিরাট পাওয়া। নিজ গুণ ও কর্মে ফেরদৌসী রহমান বেঁচে থাকবেন প্রজন্ম থেকে প্রজন্মে, এমনটাই প্রত্যাশা আয়োজকদের। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। এবারে বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজ। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংস এবং ৭৮ রানে হেরেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশে ২৪৭ রানের জবাবে ৪৫৮ রান করে শ্রীলঙ্কা। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৩৩ রানে থামে বাংলাদেশের ইনিংস। প্রথম টেস্ট ড্র করে দ্বিতীয় গাজা উপত্যকা। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। এবারে আমি জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ।
গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলায় অন্তত 72 ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার বিভিন্ন হাসপাতাল সূত্র এই তথ্য জানিয়েছে। নিহত ব্যক্তিদের তালিকায় ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারানো মানুষের সংখ্যাই বেশি। ইসরায়েলি সেনা সদস্য ও কর্মকর্তারা স্বীকার করেছেন, ত্রাণ প্রত্যাশী নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর গুলি চালাতে তাদের নির্দেশ দেওয়া হয়েছিল। ইসরায়েলের প্রভাবশালী হারেটস পত্রিকা কয়েকজন সেনা সদস্য ও কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে করা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ত্রাণ নিতে গিয়ে গত এক মাসে ইসরায়েলি বাহিনীর গুলিতে 549 ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরায়েলি সেনাবাহিনী ও বিতর্কিত ত্রাণ বিতরণকারী সংস্থা গাজা মানবিক ফাউন্ডেশন GHF দাবি করছে, ত্রাণ নিতে গিয়ে কেউ নিহত হননি বা তাদের উপর হামলার ঘটনা খুব কমই ঘটেছে। গাজার মানুষ বলছেন, GHF এর ত্রাণ কেন্দ্রগুলো মৃত্যুকূপে পরিণত হয়েছে। ত্রাণ সংস্থাগুলোর মতে ফিলিস্তিনিদের সামনে এখন দুটি পথ, হয় তারা না খেয়ে মরবে অথবা তারা খাবার আনতে গিয়ে মরবে। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। তরুণ প্রকৌশলীদের দক্ষতা ও উদ্ভাবনী ক্ষমতায় উৎসাহিত করতে হোন্ডা ইয়ং ইঞ্জিনিয়ার অ্যান্ড সায়েন্টিস্টস YES অ্যাওয়ার্ড 2024 প্রদান করা হয়েছে। রাজধানীর এক হোটেলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাসের মন্ত্রী ও উপপ্রধান নাওকি তাকাহাশি, হোন্ডা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মাসাকি সুনোদা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বৈশ্বিকভাবে 2006 সাল থেকে এবং বাংলাদেশে 2019 সাল থেকে এই অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। এবারের বিজয়ীরা হলেন বুয়েট শিক্ষার্থী অনিক সাহা, ফাইরোজ মুবাশিরা, তসলিমা হোসেন সঞ্জানা এবং সাদমান সাকিব হিমেল। সংবাদে আবারও নিয়ে নিচ্ছি বিরতি। আর বিরতির পর খেলার খবরে থাকছে, প্রথম ইনিংসে পিছিয়ে পড়েও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3